আমরা পড়াশোনা শুরু করি। তার আগে তোমাদের অ্যাপে কি সাজেশন, রিটেন পার্টের সাজেশনটা কি আপলোড হয়েছে? এটা একটু জানাও তো। তোমাদের রিটেন পার্টের আপলোড না হয় আমি হ্যাঁ কোনটা ঠিক আছে কানেক্ট ঠিক তো, যেটা আমরা একটু ঝালাই করব। যারা যারা আমাকে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে ফোর্থ ইয়ার মানে ফাইনাল ইয়ার, আমার শেষ পড়াশোনার শেষ বর্ষ। হ্যাঁ, তো এখানে তোমাদের ইংরেজি মেন্টর হিসেবে শিখতে অনেকদিন ধরে আছি। ইনশাল্লাহ দেখি তোমাদেরকে কি পড়াইতে পারি আজকের ক্লাসে। তো সবার আগে আমি তোমাদের বলি যে তোমাদের এসএসসি পরীক্ষায় কত মার্কের প্রশ্ন আসবে। তো এসএসসি পরীক্ষায় আমাদের ট্যাগ কোশ্চেন থাকে পাঁচটা কোশ্চেন থাকে, প্রতিটা 1 মার্ক করে, টোটাল 5 মার্ক। আর প্রিপোজিশন থেকে 5টা কোশ্চেন, টোটাল 5 মার্ক। হ্যাঁ, সো 5 5 10 মার্কের আজকে আমাদের ক্লাস আমরা নিব। তার ভিতরে প্রিপোজিশনের 5 মার্ক কিছুটা মুখস্থ ভিত্তিক, হালকা পাতলা মুখস্থ ভিত্তিক, কিন্তু ট্যাগ কোশ্চেন আমাদের পুরোটাই বুঝে পড়ার উপর। ট্যাগ কোশ্চেন পুরোটাই অল্প কিছু রুল আছে, সহজ সহজ রুল, সেই রুল বুঝে পড়ার উপর। তো আসো আমরা প্রিপোজিশন দিয়ে শুরু করি। হ্যাঁ, প্রিপোজিশন নিয়ে আগে একটু কথাবার্তা বলি। প্রিপোজিশন নিয়ে কথাবার্তা বলে দেন আমরা গিয়ে ট্যাগ কোশ্চেনে চলে যাব। ওকে, অ্যাপে কিভাবে পাবো সাজেশন? অ্যাপ খুললেই দেখতে পাবে, অ্যাপ খুললে ইংলিশ সাবজেক্টের ভিতরে তোমরা দেখতে পাবা। আচ্ছা, তো আগে প্রিপোজিশন নিয়ে হালকা পাতলা কথা বলি। প্রিপোজিশন কথাটার মানে কি? প্রিপোজিশন কথাটার মানে কি ভাইয়া? প্রিপোজিশন কথাটার মানে কি? সো প্রিপোজিশন কথাটাকে যদি আমি দুই ভাগ করি, আমি প্রথম ভাগে পাই প্রি, সেকেন্ড ভাগে পাই পজিশন। এগুলো তোমরা সবাই জানো, তবুও বলতেছি। প্রিপোজিশন শব্দটাকে তুমি যদি দুই ভাগে ভাগ করো, প্রথম ভাগে পাবা প্রি, পরের ভাগে পাবা পজিশন। প্রি মানে কি? প্রি কথাটার মানে গিয়ে প্রি কথাটার মানে কি? প্রি কথাটার মানে গিয়ে পূর্বে। প্রি কথাটার মানে কি? প্রি কথাটার মানে পূর্বে। আর পজিশন কথাটার মানে অবস্থান। পজিশন কথাটার মানে কি? পজিশন কথাটার মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন কথাটার মানে পূর্বে অবস্থান বা সামনে অবস্থান করা বা সামনে থাকা। ভাইয়া কিছু বুঝলাম না। তোমাদের জন্য সহজভাবে বলি, তোমরা তো নাউন আর প্রোনাউন চিনো, তাই না? নাউন আর প্রোনাউন তো চিনো। নাউন কাকে বলে? কোনো কিছুর নাম মানেই নাউন, আর নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। সো নাউন বা প্রোনাউন এদের সামনে দুইটা জিনিস বসে। নাউন বা প্রোনাউনের সামনে কেবলমাত্র দুইটা জিনিস বসতে পারে। কারা কারা সেই দুইটা জিনিস? নাউন বা প্রোনাউনের সামনে দুইটা জিনিস বসতে পারে। এক নাম্বার জিনিস অ্যাডজেক্টিভ, যেটাকে তোমরা অনেকে অ্যাডজেক্টিভও উচ্চারণ করো। আর দ্বিতীয় যে জিনিসটা বসতে পারে সেটা গিয়ে প্রিপোজিশন। নাউনের সামনে সে বসতে পারে, নাউনের সামনে তার বসার ক্ষমতা, এই জন্যই একে বলা হয় প্রিপোজিশন, সামনে বসা, সামনে অবস্থান করা। ওকে, সো নাউনের সামনে দুইটা জিনিস বসতে পারে, একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ ছাড়া যে জিনিসটা বসতে পারে সেটা প্রিপোজিশন। প্রিপোজিশন দুনিয়াতে হাজার প্রিপোজিশন আছে। কিছু কিছু প্রিপোজিশনের এই যে এখানে एग्जांपल দাও, ইন, অন, ইনটু, আউট অফ, ফ্রম, এটা অনেক কিছু, অনেক প্রিপোজিশন আমাদের আছে, তাই না? অনেক প্রিপোজিশন আমাদের আছে। তো এই তোমরা যখন ইউটিউবে প্রিপোজিশন নিয়ে তোমরা যখন সার্চে দাও, তোমরা দেখবা আয়মান সাদিক উনি প্রিপোজিশনের একটা ক্লাস নিয়েছেন। হ্যাঁ, এই ক্লাসটা তো বোধহয় তোমরা যখন স্কুল শুরু করো তার আগে নেওয়া ক্লাস, কারণ আমরা যখন ক্লাস 4 5 এ ছিলাম, সেই 2012-13 সালের ঘটনা। আমি তখনকার সময় থেকে এই ভিডিওটা দেখতেছি। এই ছবিটা দিয়ে আমরা পৃথিবীর সকল প্রিপোজিশন আমরা বুঝতে পারি। এই ছবিটা দিয়ে আমরা পৃথিবীর সকল প্রিপোজিশন বুঝতে পারি। সো খাতা নাও, খাতাটা নিয়ে আমরা কোন প্রিপোজিশন কোথায় বসে আমরা একটু দেখি। হ্যাঁ, কোন প্রিপোজিশন কোথায় বসে আমরা একটু দেখি। স্ক্রিনশট নিয়ে কোনো লাভ নাই, ঘোড়ার ডিমটাও বুঝবা না। খাতাটা নাও, আমি মুখে বলতেছি, মুখে বলার পরে তোমরা বুঝবা। ওকে, সো মনে করো এইটা আমাদের একটা বৃত্ত। ওকে, এই মনে করো আমাদের এই বৃত্ত, কোন এই বৃত্তের উপরে একদম গায়ে গায়ে কিছু লেগে আছে। মনে রাখবা, কোনো কিছুর একদম উপরে গায়ে গায়ে লেগে থাকলে আমরা ব্যবহার করি অন। যেমন দিস মানি ব্যাগ ইজ অন মাই হ্যান্ড, তার মানে কি এই মানি ব্যাগটা আমার হাতের উপরে, আমার হাতের সাথে লেগে আছে। কোনো কিছু যদি আমার উপরে থাকে, কোনো কিছুর উপরে থাকে, একটা জিনিস যদি কোনো কিছুর উপরে থাকে এবং এরকম গায়ে গায়ে লেগে থাকে, আমরা ব্যবহার করব অন। দিস মানি ব্যাগ ইজ অন মাই হ্যান্ড, আমার হাতের উপরে, হাতের সাথে লেগে আছে, এক নাম্বার। এরপরে একটা জিনিস কোনো কিছুর উপরে আছে, গায়ে গায়ে লাগে না, একটু উপরে আছে, ওইটাকে ব্যবহার করি ওভার বা অ্যাবভ। যেরকম এই যে এই কলমটা আমার হাতের উপরে আছে, হাতের সাথে গায়ে গায়ে লেগে নাই, হাতের একটু উপরে আছে, মাঝখানে গ্যাপ আছে, আমি বলবো দিস পেন ইজ ওভার, দিস পেন ইজ অ্যাবভ মাই হ্যান্ড, আমার হাতের উপরে আছে। গায়ে গায়ে যদি লেগে থাকতো এরকম, তাইলে বলতাম অন, দিস পেন ইজ অন মাই হ্যান্ড। আর এই যে মাঝখানে একটু গ্যাপ আছে, বলবো কি ওভার, দিস পেন ইজ ওভার অথবা অ্যাবভ মাই হ্যান্ড। আচ্ছা, ওকে। কোনো কিছুর ভিতরে, একটা জিনিসের ভিতরে যখন অন্য কোনো জিনিস থাকে, একটা জিনিসের ভিতরে যখন অন্য আরেকটা জিনিস থাকে, আমরা তখন ইন অথবা ইনসাইড অফ অথবা উইদিন ব্যবহার করব। কি ব্যবহার করব? ইন অথবা ইনসাইড অফ অথবা উইদিন। ভাইয়া বুঝি নাই। এই যে আমার এটা কি একটা ওয়াটার বোতল। হ্যাঁ, এই যে দেখো আমার একটা ওয়াটার বোতল, এটার ভিতরে পানি আছে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ পানি আছে। তাইলে আমি বলতে পারি দেয়ার ইজ ওয়াটার ইনসাইড অফ দিস বোতল। বোতলের ভিতরে পানি আছে, একটা জিনিসের ভিতরে কিছু থাকলে আমরা কি বলি? ইনসাইড অফ। দেয়ার ইজ ওয়াটার ইনসাইড অফ দা বোতল। অথবা বলতে পারি দেয়ার ইজ ওয়াটার ইন দা বোতল। বোতলের ভিতরে পানি আছে, দেয়ার ইজ ওয়াটার উইদিন দা বোতল। বোতলের ভিতরে পানি আছে, অর্থাৎ একটা জিনিসের ভিতরে আরেকটা জিনিস থাকলে, একটা জিনিসের ভিতরে আরেকটা জিনিস থাকলে ইন অথবা ইনসাইড অফ অথবা উইদিন ব্যবহার করি। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। একটা জিনিসের বাইরে আরেকটা জিনিস আছে, তাইলে কি বলবো? একটা জিনিসের বাইরে আরেকটা জিনিস আছে, তাইলে কি বলবো? তাইলে বলবো আউট অফ। একটা জিনিসের বাইরে, যেরকম ধরো আমার জ্যাকেটের বাইরে আমার এই ঘড়িটা আছে, আমার জ্যাকেটের বাইরে আমার ঘড়িটা আছে। সাপোজ আমি বলবো দা ওয়াচ ইজ আউট অফ দিস জ্যাকেট। উদাহরণটা খুব সুন্দর হয় নাই? ধরে নাও আমার জ্যাকেটের বাইরে আমার ঘড়িটা আছে, আমি বলবো দি ওয়াচ ইজ আউট অফ মাই জ্যাকেট। বাইরে থাকলে আউট অফ, একটা জিনিসের বাইরে একটা জিনিস আছে, বলবো আউট অফ। এখন বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, এই যে দেখো, মনে করি এই গোল বৃত্তটার ভিতরে কিছু একটা ঢুকতেছে, বাইরে থেকে কিছু একটা ভিতরে ঢুকতেছে, তাইলে কি বলবো? বাইরে থেকে ভিতরে ঢুকলে আমরা বলবো কি? আমরা বলবো ইনটু। হি ইজ এন্টারিং ইনটু দা রুম, সে বাইরে থেকে রুমের ভিতরে ঢুকতেছে, হি ইজ এন্টারিং ইনটু দা রুম। অথবা হি হ্যাজ এন্টার্ড ইনটু দা রুম, সে রুমের ভিতরে ঢুকছে। তাইলে বাইরে থেকে ভিতরে ঢুকলে কি বলি? বাইরে থেকে ভিতরে ঢুকলে বলি ইনটু। তারপরে ধরো একটা ছবি আঁকি, মনে করো এটা একটা ক্রিকেট মাঠ, এইটা একটা ক্রিকেট মাঠ, তুমি এই মাঠের ভিতর দিয়ে এই পাশ থেকে আরেক পাশে যাচ্ছ, তুমি মাঠের ভিতর দিয়ে এই বাম থেকে ডান সাইডে যাচ্ছ, এই ক্রিকেট মাঠের ভিতর দিয়ে তুমি বাম সাইড থেকে ডান সাইডে যাচ্ছ। কোনো কিছুর ভিতর দিয়ে যখন তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, এই যে এই মাঠের ভিতর দিয়ে তুমি বাম সাইড থেকে ডান সাইডে হেঁটে যাচ্ছ,
কোনো কিছুর ভিতর দিয়ে যখন তুমি যাও এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন তুমি কি ব্যবহার করো? তখন তুমি ব্যবহার করো থ্রু। কি ব্যবহার করো? থ্রু। তাহলে আমরা বলতে পারি উই উইল ট্রাভেল থ্রু ইন্ডিয়া। সাপোজ তুমি পাকিস্তানে যাবা, পাকিস্তানে কিভাবে যাবা? ইন্ডিয়ার ভিতর দিয়ে যাবা। তুমি বাংলাদেশ থেকে পাকিস্তানে যাবা, কিভাবে যাবা? ইন্ডিয়ার উপর দিয়ে যাবা। তাহলে তুমি কি করবা? উই উইল গো টু পাকিস্তান থ্রু ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার ভিতর দিয়ে পাকিস্তানে যাব। কোনো কিছুর ভিতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কি ব্যবহার করি? ব্যবহার করি থ্রু। আচ্ছা, ওকে। এইবার আসো, এইবার আবার আমার এই পুরানো এক্সাম্পলে ফেরত আসি। ওকে, আবার এই পুরানো এক্সাম্পলে ফেরত আসি। এইবার আসো, চিন্তা করো, আমার এই মানি ব্যাগের নিচে আমার হাত আছে। এতক্ষণ আমি বলছি আমার হাতের উপরে মানি ব্যাগ আছে, এখন বলতেছি আমার মানি ব্যাগের নিচে আমার হাত আছে। কিভাবে বলবো? একটা জিনিসের ঠিক নিচে আরেকটা জিনিস থাকলে আমরা বলি বিনিথ। একটা জিনিসের নিচে ঠিক আরেকটা জিনিস থাকলে আমরা বলি বিনিথ। দেয়ার ইজ মাই হ্যান্ড বিনিথ দিস মানি ব্যাগ। এই মানি ব্যাগের একদম নিচে গায়ে গায়ে লেগে আমার হাতটা আছে। সো একটা জিনিসের ঠিক উপরে যদি আরেকটা জিনিস থাকে গায়ে গায়ে লেগে, তাহলে ব্যবহার করি অন। আর একটা জিনিসের ঠিক নিচে যদি আরেকটা জিনিস থাকে গায়ে গায়ে লেগে, কি ব্যবহার করবো? বিনিথ। যদি একটা জিনিসের নিচে আরেকটা জিনিস থাকে, মাঝখানে একটু গ্যাপ থাকে, তাইলে কি ব্যবহার করবো? তাইলে ব্যবহার করবো বিলো। দেয়ার ইজ মাই হ্যান্ড বিলো দিস মানি ব্যাগ। এই মানি ব্যাগের নিচে আমার হাতটা আছে। সো গ্যাপ থাকলে বিলো, গ্যাপ না থাকলে বিনিথ, গ্যাপ না থাকলে অন, গ্যাপ থাকলে ওভার অথবা অ্যাবভ। ক্লিয়ার? যদি গায়ে গায়ে লেগে থাকে বিনিথ ব্যবহার করবো, একটু গ্যাপ থাকলে আমরা বিলো বলবো। ওকে, আন্ডারও বলতে পারি। আচ্ছা, এরপরে ধরো তুমি কোনো জায়গার উদ্দেশ্যে যাচ্ছ, তুমি কোনো জায়গার উদ্দেশ্যে বিলো আর আন্ডার একই জায়গায় ব্যবহার করতে পারো। আচ্ছা, তুমি ধরো কোনো জায়গার উদ্দেশ্যে যাচ্ছ, তুমি ঢাকা থেকে নোয়াখালীতে যাচ্ছ। তুমি যখন কোনো জায়গার উদ্দেশ্যে যাও, তুমি ব্যবহার করো টু। কি ব্যবহার করো? ব্যবহার করো টু। আই এম গোয়িং টু নোয়াখালী। আমি নোয়াখালী যাচ্ছি। কোনো জায়গায় গেলে কি ব্যবহার করো? যে জায়গায় যাচ্ছ তার সামনে একটা টু ব্যবহার করো। আই এম গোয়িং টু নোয়াখালী। আচ্ছা, ধরো তোমার পাশে কিছু একটা আছে। ধরো আমার পাশে কি আছে? আমার পাশে একটা মনে করো ডায়াস আছে। একটা জিনিসের পাশে যখন আরেকটা জিনিস থাকে, একটা জিনিসের পাশে যখন আরেকটা জিনিস থাকে, তখন আমরা ব্যবহার করি বিসাইড। একটা জিনিসের পাশে যখন আরেকটা জিনিস থাকে, আমরা ব্যবহার করি বিসাইড। ধরো আবার বলতে পারি দেয়ার ইজ এ লাইট বিসাইড মি। আমার পাশে একটা লাইটও আছে, তোমরা দেখতে পাচ্ছ না, বাট আমার পাশে একটা লাইট আছে। মুসাব্বির, আমি ভাইয়া 5 মিনিট পরে জয়েন করছি, তুমি আরো 10 মিনিট পরে জয়েন করলে তো হবে না। ওভার অ্যাবভের ভিতরে পার্থক্য আমি বলছি যে নাই, তোমার ক্লাসের জন্য নাই। এটা আমি বলে দিছি, একটু অ্যাটেনশন দিতে হবে ক্লাসে। সো কোন জায়গায় তুমি যাচ্ছ, এটা হচ্ছে টু। কোন জায়গা থেকে যাচ্ছ তুমি, সেটা হচ্ছে ফ্রম। ভাইয়া বুঝি নাই, মনে রাখতে পারতেছি না। সো তুমি যদি কোথাও যাও, যেই জায়গায় যাবা, কোথাও যাও যদি, যেই জায়গায় যাবা তার সামনে বসাবা টু। আর তুমি যেই জায়গা থেকে যাচ্ছ, যেখান থেকে যাচ্ছ তার সামনে বসাবা ফ্রম। তার সামনে কি বসাবা? তার সামনে বসাবা ফ্রম। তাহলে একটা উদাহরণ দেই। আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু নোয়াখালী ফ্রম ঢাকা। আই এম গোয়িং টু নোয়াখালী ফ্রম ঢাকা। ওকে, তাই আমি নোয়াখালীতে যাচ্ছি, তাই নোয়াখালীর সামনে টু। আমি ঢাকা থেকে যাচ্ছি, তাই ঢাকার সামনে ফ্রম। তাই ঢাকার সামনে কি? ঢাকার সামনে হচ্ছে গিয়ে ফ্রম। ক্লিয়ার সবাই? এটা একদম ইজি একটা উদাহরণ, তাই না? একদম ইজি একটা ব্যাপার। ওকে, আচ্ছা। সো আমাদের নরমাল প্রিপজিশনগুলো চলে গেল। এইবার আমাদের প্রিপজিশন অফ টাইম। আমরা টাইমের প্রিপজিশন পড়ি। আচ্ছা, টাইমের প্রিপজিশন কি প্রিপজিশন? সো সবার আগে তোমাদের এই যে দেখো, এই ছকটায় আমার টাইমের প্রিপজিশন খুব ছোট করে হচ্ছে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, বাট তোমরা বুঝবা না। যেহেতু বুঝবা না, আমি একটু বুঝাই দিই। কোন তারিখ অথবা বার, এদের সামনে বসবে অন। এদের সামনে কি বসে? এদের সামনে বসে অন। যেরকম অন জানুয়ারি 1, অন জানুয়ারি 1, অন স্যাটারডে, অন সানডে, এইরকম। সো কোনো তারিখ দেওয়া থাকলে, যেমন আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 13 তারিখ, 13 জানুয়ারি। অন 13 জানুয়ারি 2026 আই এম টেকিং ইওর ক্লাস। 13 জানুয়ারি 2026 আমি তোমাদের ক্লাস নিচ্ছি। কোনো তারিখের সামনে সবসময় কি বসে? কোনো তারিখের সামনে বসে হচ্ছে গিয়ে অন। কোনো বারের সামনে, আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার, তাই না? অন টুইসডে আই এম টেকিং ইওর ক্লাস। কোনো বারের সামনেও কি বসবে? কোনো বারের সামনেও বসবে অন। ওকে, আচ্ছা, অনের পার্ট গেল। এইবার আসো এটের পার্ট। এটের পার্ট কি? কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে এট বসে। কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসে? এট বসে। কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে বসে এট। কিরকম নির্দিষ্ট সময়ের পূর্বে এট কিরকম? ধরো তোমাদের ক্লাসটা কখন হবে? তোমাদের ক্লাসটা হবে ধর সন্ধ্যা 7টায়। তাহলে আমি লিখবো at 7:00 pm, at 7:00 pm, at 5:30 am, 5:30 am। অর্থাৎ কোনো নির্দিষ্ট একদম ঘড়ির কাটার সময়, কোনো নির্দিষ্ট বা ঘড়ির কাটার সময় আমাদের কি হবে? আমাদের কি বসবে? আমাদের বসবে হচ্ছে at। আচ্ছা, ওকে, আচ্ছা। এইবার আসো, আমাদের সালের আগে কি বসে? আমাদের সিজনের আগে কি বসে? সপ্তাহের আগে কি বসে? এইটা। এইবার আসো, আমাদের সালের সামনে বসবে কোন সাল, সালের সামনে বসবে ইন। কোন সালের সামনে কি বসবে? কোন সালের সামনে বসবে হচ্ছে ইন। কিরকম? ইন 2025, ইন 2001, ইন 2001। অর্থাৎ কোন সাল দেওয়া থাকলে সালের সামনে কি বসে? কোন সালের সামনে বসে হচ্ছে ইন। আচ্ছা, কোন একটা নির্দিষ্ট সময় ধরে কাজ হচ্ছে, একটা সময় ধরে, একটা সাল ধরে কোন কাজ হচ্ছে। ধরো পুরো 1971 সাল ধরে আমার যুদ্ধ হইছে, কোন সময় ধরে হচ্ছে, এইটার ক্ষেত্রে কি হয়? কোন সময় ধরে হচ্ছে, এইটার ক্ষেত্রে কি হয়? আচ্ছা, এদিকে লেখার জায়গা নাই, এদিকে লিখি। কোন সময় ধরে হচ্ছে, এইটার ক্ষেত্রে হয় ডিউরিং। যেমন ডিউরিং 1971 আমাদের মুক্তিযুদ্ধ হইছে। 1971 সাল জুড়ে আমাদের মুক্তিযুদ্ধ হইছে। 1971 সাল ধরে আমাদের মুক্তিযুদ্ধ হইছে। মাসের নামের আগে কি বসে? মাসের নামের আগেও ইন বসে। মাসের নামের সামনেও কি বসে? ইন বসে। ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল। মাসের নামের সামনেও ইন বসে। আচ্ছা, এগুলা গেল। আচ্ছা, মনে রাখবা নুন এবং নাইট এই দুইটার সামনে এট বসে। নুন এবং নাইট এদের সামনে এট বসে। আর আর মর্নিং ইভিনিং এদের সামনে বসে ইন।
অ্যাট নাইট, অ্যাট নুন, উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতের বেলা ঘুমাই। নাইটের সামনে অ্যাট বসে, নুনের সামনে অ্যাট বসে, আর মর্নিং এর সামনে ইন বসে, ইভিনিং এর সামনে ইন বসে। ইন মর্নিং উই ওয়েক আপ, আমরা সকালবেলা ঘুম থেকে জেগে উঠি। আমরা সকালবেলা ঘুম থেকে জেগে উঠি। স্যার 2020 থেকে 2026 পর্যন্ত কোনো কাজ হলে কি হবে? কোন একটা নির্দিষ্ট সময় ধরে একটা কাজ হয়েছে, তাহলে ডিউরিং হবে। প্রনিল, একটা সময় হলে ডিউরিং হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমাদের এইখানে অ্যাট কোথায় বসে, ইন কোথায় বসে, এগুলার হচ্ছে রুল টুল দিয়ে দেওয়া আছে, যে মহান রুলটা আমরা এতক্ষণে এই যে 10-15 মিনিটে আমরা করে ফেলছি। আচ্ছা, ওকে, এখানে ছোট্ট একটা রুল তোমাদের জন্য আছে, সেটা মনে রাখবা। টেম্পারেচার, স্পিড, কোনো কিছুর রেট, টেম্পারেচারের সামনে, স্পিডের সামনে, কোনো কিছু রেট, এগুলো সামনে। ভাইয়া উইকের সামনে কি বসে? উইকের সামনে ইন বসে ভাইয়া, উইকের সামনে ইন বসে। উইক আসলে আলাদা বলতে কিছু নাই, সালেরই একটা পার্ট হচ্ছে উইক। সো উইকের সামনে ইন বসে। যাই হোক, টেম্পারেচার, কোনো কিছুর স্পিড, কোনো কিছুর রেট, কোনো কিছুর দাম, প্রাইস, তারপর স্টেশন, এই শব্দটা স্টেশন, স্ট্যান্ড, রিসেপশন, এই তিনটা শব্দ, এগুলোর সামনে সবসময় অ্যাট বসে। এগুলোর সামনে সবসময় অ্যাট বসে। কোনো স্পেসিফিক খাওয়া, তার সামনে কি বসে? অ্যাট বসে। অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার। কোনো খাবারের সামনে কি বসে? স্পেসিফিক খাবারের সামনে অ্যাট বসে। কোনো খাবার খাওয়ার সময় তুমি একটা কাজ করতেছো, এরকম যদি তুমি বুঝাও যে আমি ব্রেকফাস্ট খাওয়ার সময় একটা মানুষ খুন করে ফেললাম, ডিউরিং ব্রেকফাস্ট আই কিলড সামবডি। একটা খাওয়ার সময় তুমি যদি কোনো কাজ করো, তখন আবার ডিউরিং। নরমালি যে কোনো খাবারের সময়ের সামনে কি বসে? খাবারের সামনে অ্যাট বসে। অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার। ওকে, সো অন কোথায় বসে এগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে, এগুলো সবই তোমরা বুঝে গেছো, নতুন করে বলার কিছু নাই। আমাদের হচ্ছে আমরা মোটামুটি কোথায় কোনটা বসাইতে হবে আমরা বলছি। এখন আমরা যেটা করবো, আমরা কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করবো, কারণ তোমাদের পরীক্ষার হলে রুল জানতে চায় না। পরীক্ষার হলে রুল জানতে চায় না, পরীক্ষার হলে কি জানতে চায়? পরীক্ষার হলে জানতে চায় প্র্যাকটিসের উত্তর দাও। আচ্ছা, ওকে, আচ্ছা, কয়টা দেওয়া আছে? একটাই না? কয়টা তোমাদের প্র্যাকটিস দেওয়া আছে একটু আমি চেক করি। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিস কয়টা দেওয়া আছে একটু আমি চেক করি। আচ্ছা, প্র্যাকটিস খুব বেশি দেওয়া নাই। সো ওকে, প্র্যাকটিস খুব বেশি দেওয়া নাই, নো ইস্যুস। ওকে, টেনশন নিও না। আচ্ছা, ও এটা হচ্ছে। সো আসো, আমি কেন তোমাদের হচ্ছে গিয়ে এই অ্যানসারটা খুঁজে রেখে করলাম, কারণ এখন আমি তোমাদের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখাবো। এখন এতক্ষণ আমরা যেগুলো বললাম সেগুলো হচ্ছে তো ছিল রুল, তাই না? এগুলো ছিল রুল। দশক বা শতকের পূর্বে কি বসে? ইন বসে, ইন বসে। আচ্ছা, যেটা বলি এখন, এগুলা ছাড়াও আমাদের কিছু কিছু শব্দের সাথে মিনিং অনুযায়ী কিছু কিছু প্রিপোজিশন বসে। একটু মনোযোগ দিয়ে শুনো। আমাদের কিছু কিছু শব্দের সাথে কিছু মিনিং অনুযায়ী কিছু কিছু প্রিপোজিশন বসে। সো ওগুলাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের ওগুলো একটু কাইন্ডলি মুখস্থ করতে হবে। শুধু রুল পড়ে গেলে আমরা ওগুলা পারবো না, ওগুলা মুখস্থ করতে হবে। সো যেরকম, আচ্ছা, ধরো তুমি তোমার অফিসে পৌঁছাও, অফিসে যাও, অফিসে কাজকর্ম করো, ওই ক্ষেত্রে বসে অ্যাটেন্ডেন্ট। এই উদাহরণটা দেখো, এ নার্স অ্যাটেন্ডস ড্যাশ এট হার ওয়ার্কপ্লেস ইন টাইম টু অ্যাটেন্ড ড্যাশ হার পেশেন্ট। অনেক বড় একটা সেন্টেন্স, একটু দেখো ভাইয়া। এ নার্স অ্যাটেন্ড ড্যাশ হার ওয়ার্কপ্লেস, একজন নার্স তার ওয়ার্কপ্লেসে কি করে? তুমি তোমার অফিসে অ্যাটেন্ড করো, তুমি তোমার অফিসে পৌঁছাও, তুমি তোমার অফিসে কোনো কাজ করো, এই ধরনের অর্থে অ্যাটেন্ডের সাথে অ্যাট বসে। এই ধরনের ক্ষেত্রে অ্যাটেন্ডের সাথে অ্যাট বসে। অ্যাটেন্ড অ্যাট মানে কি? অ্যাটেন্ড অ্যাট মানে হচ্ছে কোনো জায়গায় কোনো কাজ করা, কোনো প্লেসে কোনো কাজ করা, কোনো প্লেসে কোনো কাজ করা। সংক্ষেপে লিখলাম কোনো প্লেসে কাজ। পরের পার্ট কি? এ নার্স অ্যাটেন্ড এট হার ওয়ার্কপ্লেস ইন টাইম। একজন নার্স তার হচ্ছে গিয়ে তার যে কাজের জায়গা সেখানে সে সময় মতো পৌঁছায়, সে সময় মতো যায়। কেন? টু অ্যাটেন্ড হার পেশেন্ট, টু অ্যাটেন্ড ড্যাশ হার পেশেন্ট। এখন তুমি যদি কারো যত্ন আত্তি করো, তুমি যদি কারো ধ্যান রাখো, তুমি যদি কারো খেয়াল রাখো, তাহলে ইংলিশে এটাকে বলে অ্যাটেন্ড অন। ধরো তুমি তোমার মায়ের খুব খেয়াল রাখতেছো, তোমার মা অসুস্থ, তোমার মা হচ্ছে প্রচন্ড মানে বেডে শুয়ে আছে, তোমার মায়ের খেয়াল রাখতেছো, তুমি বলবা ইউ আর অ্যাটেন্ডিং অন ইউর মাদার, তুমি তোমার মায়ের সেবা শুশ্রূষা করতেছো। সো অ্যাটেন্ড অন মানে কি? অ্যাটেন্ড অন মানে হচ্ছে খেয়াল রাখা। অ্যাটেন্ড এট কথাটার মানে হচ্ছে কোনো প্লেসে পৌঁছানো, কোনো প্লেসে কাজ করা, আর অ্যাটেন্ড অন মানে খেয়াল রাখা। দেখছো, একই শব্দের শেষে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসতেছে, ভিন্ন ভিন্ন প্রিপোজিশন দিয়ে ভিন্ন ভিন্ন মিনিংও চলে আসতেছে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের গ্রামার বইতে দিয়ে দেওয়া থাকে, ওইটা একটু পড়তে হয়। শি ডাজ নট অ্যাসপায়ার ড্যাশ রিচেস। তুমি যদি কোনো কিছুর লোভ করো, কোনো কিছুর প্রত্যাশা করো, কোনো কিছু চাও, এটাকে ইংলিশে বলে অ্যাসপায়ার আফটার। ইউ অ্যাসপায়ার আফটার গুড রেজাল্টস। তোমাদের গুড রেজাল্টসের অনেক শখ, অনেক প্রতীক্ষা তোমাদের। সো তুমি যদি কোনো কিছু নিয়ে অনেক আশা করে থাকো, অনেক লোভ করো, তাহলে এটা ইংরেজি হচ্ছে অ্যাসপায়ার আফটার। এটা ইংরেজি কি? এটা ইংরেজি হচ্ছে অ্যাসপায়ার আফটার। তাহলে অ্যাসপায়ার আফটার কথাটার মানে কি? অ্যাসপায়ার আফটার কথাটার মানে হচ্ছে লোভ করা, আশা করা, প্রতীক্ষা করা। আমি লিখলাম আশা করাই লিখি, আশা করাই লিখি। ওকে, আচ্ছা। শি ডাজ নট আস্ক ড্যাশ এনি ম্যাটেরিয়াল গেইন। সে কোনো দুনিয়াবি জিনিস চায় না। একজন নার্স, সে যে নার্স তো খুব মহান একটা পেশা, তাই না ভাই? নার্স তো অনেক মহান একটা পেশা। এখন আমরা ধরে নিই নার্স এই কাজটা করতেছে মানুষকে ভালোবেসে, সে শুধু টাকার জন্য এই কাজটা করতেছে না, সে মানুষকে ভালোবেসে করতেছে। তাইলে আমরা বলি যে নার্স তার যে কাজ করতেছে সে কোনো দুনিয়াবি স্বার্থে করতেছে না, সে মানুষকে ভালোবেসে করতেছে। তাহলে তুমি কোনো কিছুর জন্য যখন একটা কাজ করো, তুমি যখন কোনো কিছু চাও, একটা কাজ করে কোনো কিছু চাও, ওটার ইংরেজি হচ্ছে আস্ক ফর। তুমি কোনো কিছু যখন চাও, এটার ইংরেজি কি? আস্ক ফর। যেমন আমি বেতন চাই, আই আস্ক ফর স্যালারি। আমি তোমাদেরকে পড়ানোর জন্য কি করি? বেতন চাই, শিক্ষক, তাই না? শিক্ষক আমাকে একটা বেতন দেয় মান্থলি, তাই না? মান্থের 1 তারিখে আমার অ্যাকাউন্টে বেতন ঢুকে। তাইলে আই টিচ ইউ এন্ড দেন আই আস্ক ফর মাই স্যালারি। আমি আমার স্যালারিটা চাই। সো আস্ক ফর মানে কি? আস্ক ফর মানে হচ্ছে কোনো কিছু চাওয়া। তোমরা কি বলতে পারো আস্ক অ্যাবাউট মানে কি? তোমরা কি জানো আস্ক অ্যাবাউট মানে কি? আস্ক অ্যাবাউট, দেখি এখানে কে কে জানো আস্ক অ্যাবাউট মানে কি? তোমাদের ক্লাস শুরু হয়েছে বোধহয় 30 মিনিটও হয় না, একজন বলছে ভাইয়া ট্যাগ কোশ্চেন করাবেন না। ভাই তুমি কি এখন জয়েন করছো? এখন জয়েন করলে কমেন্ট বক্স অফ করে রাখবা। আস্ক অ্যাবাউট মানে কে কে জানো? ইয়েস, আস্ক অ্যাবাউট মানে হচ্ছে কোশ্চেন করা। আই এম আস্কিং অ্যাবাউট দিস ওয়াটার বোতল। আমি ওয়াটার বোতল সম্পর্কে প্রশ্ন করতেছি, জানতে চাচ্ছি, জিজ্ঞাসা করতেছি। আর আই এম আস্কিং ফর দিস ওয়াটার বোতল, আমি ওয়াটার বোতলটা চাইতেছি। দেখছো, প্রিপোজিশনের জন্য শব্দের অর্থ তোমার হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আই এম আস্কিং অ্যাবাউট দিস ওয়াটার বোতল, আমি ওয়াটার বোতলটা নিয়ে প্রশ্ন করতেছি। আই এম আস্কিং ফর দিস ওয়াটার বোতল, আমি ওয়াটার বোতলটার জন্য কিছু চাচ্ছি। আচ্ছা, আসো, তুমি কোন এরপরেটা আসো। শি ইজ হার্ডলি ফাউন্ড। হার্ডলি মানে কি? হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, অলমোস্ট নেগেটিভ। হার্ডলি মানে কি? হার্ডলি মানে কদাচিৎ বা অলমোস্ট নেগেটিভ, অলমোস্ট নেগেটিভ। আসো, শি ইজ হার্ডলি ফাউন্ড অ্যাবসেন্ট ড্যাশ হার অফিস। সে তার অফিস থেকে কখনোই অ্যাবসেন্ট থাকে না, তাকে অ্যাবসেন্ট দেখাই যায় না। তুমি কোন জায়গায় অ্যাবসেন্ট আসো, কোন জায়গায় তুমি যাও না, কোন জায়গা থেকে তুমি অনুপস্থিত, এটার ইংলিশ কি? এটার ইংলিশ কি?
এটার ইংলিশ হচ্ছে গিয়ে অ্যাবসেন্ট ফ্রম। তুমি তোমার স্কুল থেকে হচ্ছে গিয়ে অনুপস্থিত, স্কুল তোমাকে পাওয়া যাচ্ছে না, ইউ আর অ্যাবসেন্ট ফ্রম ইউর স্কুল। আমি ধরো শিক্ষককে ক্লাস নিচ্ছে না, আমাকে ডাকতেছে, তবু আমাকে পাওয়া যাচ্ছে না, আই এম অ্যাবসেন্ট ফ্রম শিক্ষক। সো অ্যাবসেন্ট ফ্রম কথাটার মানে কি উপরে একটু লিখে জায়গা নি, অ্যাবসেন্ট ফ্রম মানে কোনো জায়গা থেকে, অ্যাবসেন্ট ফ্রম মানে কোনো জায়গা থেকে অনুপস্থিত। আচ্ছা, অ্যাটেন্ড টু কথাটার মানে কি তোমরা জানো? অ্যাটেন্ড টু কথাটার মানে কি? আমরা তো অ্যাটেন্ড অ্যাট জানলাম, কোন প্লেসে যাওয়া, কোন প্লেসে উপস্থিত হওয়া। অ্যাটেন্ড অন মানে কারো খেয়াল রাখা। অ্যাটেন্ড টু মানে কি? অ্যাটেন্ড টু কথাটার মানে কি আমরা জানি? ভাইয়া হার্ডলি আর রিয়ারলি কি সেম ওয়ার্ড? হ্যাঁ ভাইয়া সেম ওয়ার্ড। আচ্ছা, অ্যাটেন্ড টু মানে কি? অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ দেওয়া। শাবাশ। আমি যদি বলি কাইন্ডলি অ্যাটেন্ড টু দিস মিটিং, দয়া করে এই মিটিং এ আসো, মিটিং এ মনোযোগ দিয়ে তুমি হচ্ছে কি করো, তুমি নোট নাও, মিটিং এ মনোযোগ দিয়ে কি হচ্ছে এটা জানো। ওকে, মিটিং এ মনোযোগ দিয়ে কোথায় কি হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখো। অ্যাটেন্ড টু মানে কি? তুমি একটু যাও, তুমি এখানে যাও, একটু মনোযোগ দাও, মনোযোগ দিয়ে খেয়াল রাখো কোথায় কি হচ্ছে। সো আমরা একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আমরা কি করব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আমরা একটু মুখস্থ করব। আর আমি এক কাজ করি, আমি তোমাদের আজকের ক্লাস শেষে আমি বলে দিব শিক্ষক অফিসে তোমাদের জন্য যেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা লিস্ট বানায় দিয়ে দেয়। আমি বলবো যে তোমাদের শিক্ষক থেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য লিস্ট বানায় দেয়, যে লিস্টটা তোমরা মুখস্থ করবা, মুখস্থ করলে যেন মোটামুটি অল্প কিছু লিস্ট পাবা, অল্প কিছু প্রিপোজিশন থাকবে, তোমরা যেন পরীক্ষায় 5 অন্তত 3-4 পেজ যেতেই পারো। 5-5 ইনশাআল্লাহ পাবে, এটাই আমাদের দোয়া। তবুও তোমরা তো থাকিবাস, আমরা যে সাজেশন দিব ওটা তোমরা কেউ করবা না, এটা আমি জানি। এখানে অলমোস্ট 2000 মানুষ আছে, 1.75 কে। এখানে তোমরা বিশ্বাস করো, তোমরা কয়জন বিশ্বাস করো যে আমি যদি একটা সাজেশন দিই, আমি তো দিচ্ছি সাজেশন, তোমাদের রিটেন পার্টের সাজেশন দেওয়া হয়ে গেছে, সো এটা অ্যাপে আপলোড করে দিবে। অ্যাপে আপলোড তো আমি করি না, অন্য মানুষজন করেন, সো ওনাদের একটু বলবো, ওনারা আপলোড করে দিবেন। আমি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরও একটা লিস্ট বানাই দিব, এটা সাজেশন না, একটা বই থেকে ছবি তুলে দিয়ে দিব। এটা এই যে 1.75 কে যে মানুষ আছে, বিশ্বাস করো অন্তত 60% মানুষ এটা ফুল করবে না। এটা মানুষের একটা স্বভাব। আমিও তো স্টুডেন্ট ছিলাম, আমিও তো জানি, আমারও তো বন্ধু বান্ধব ছিল, জানি তো নাকি, পড়বা না। 5 পাবা। আচ্ছা, কেন 3-4 পাও, পুরোটা বলে 5 পাবা। আচ্ছা, এইখানে কিছু শব্দ দিয়ে দিছে, এগুলোর পরে সবসময় ফ্রম বসে, একটা সুন্দর একটা ভাবে শব্দ দিয়ে দিছে। রিফ্রেইন ফ্রম মানে বিরত থাকা, রেসিস্ট ফ্রম মানে বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা, প্রহিবিটেড ফ্রম মানে বিরত থাকা, প্রোটেক্ট ফ্রম মানে কোনো কিছু থেকে সুরক্ষা নেওয়া, প্রিভেন্ট ফ্রম মানে একই জিনিস, প্রিজার্ভ ফ্রম মানে একই জিনিস। যাই হোক, এই শব্দগুলোর শেষে ফ্রম বসে, এই শব্দগুলোর শেষে ফ্রম বসে একটু মুখস্থ করতে হবে তোমাদের। ওকে, আচ্ছা, তোমাদেরকে একটু আগে বলছিলাম যে ইভিনিং এর আগে কোন প্রিপোজিশন বসে, তাই না? এই যে পোলের উত্তর অলরেডি দিয়ে দিয়েছে, পোল নিব কি, মানে স্লাইডের ভিতরে পোলের উত্তর দাও, পোলও নিতে পারতেছি না, দুঃখজনক ব্যাপার স্যাপার। সো তবুও দেখি তোমরা কে কে বলেন স্যার কি হতে পারে এটা। তোমাদেরকে বলেছিলাম কেবলমাত্র নুন আর নাইট, তোমাদের বলেছিলাম কেবলমাত্র নুন এবং নাইট, এগুলার সামনে বসে অ্যাট, নুন নুন এবং অ্যাট নাইট, শুধু এই দুইটার সামনে অ্যাট বসে, বাকিগুলোর সামনে বসে ইন। সো আমাদের এখানে আছে ইভিনিং, তাই ইভিনিং এর সামনে কি বসবে? ইভিনিং এর সামনে অবশ্যই বসবে ইন। আই উইল মিট ইউ ইন দ্য ইভিনিং, আমি তোমার সাথে সন্ধ্যায় দেখা করব। আচ্ছা, তো এরপর অফ কাদের কাদের সাথে বসে, এইখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে, এই শব্দগুলোর সাথে আবার অফ বসে। এগেইন মুখস্থ করবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা লিস্ট দিলে আসলে তোমাদের এই ঝামেলাগুলো হবে না। আমি একটু তোমাদেরকে কয়েকজন ব্রেক চাচ্ছ, আমি তোমাদের একটু ছোট্ট করে হচ্ছে একটু ব্রেক দেই, 5-7 মিনিটের একটা ব্রেক দেই, 10 মিনিটের একটা ব্রেক শেষে আমরা হচ্ছে আরেকটা প্র্যাকটিসে চলে যাই প্রিপোজিশনের। হ্যাঁ, প্রিপোজিশনের মেইন রুলগুলো দেখাইছি, যেগুলো রুল দিয়ে কাজ যায় সেগুলো দেখাই দিছি। এরপরে তোমাদেরকে আমি যেটা করব, আমি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্ট দিয়ে দিব, তোমরা চোখ বন্ধ করে লিস্ট মুখস্থ করে যাবা, জীবন ধন্য হয়ে যাবে, 5-5 পেয়ে যাবা, শেষ। কোনো কষ্ট নাই, লিস্টে থাকবে 100টার মতো প্রিপোজিশন থাকবে, 100টা প্রিপোজিশন মুখস্থ করবা, সময় লাগবে 4 দিন, পরীক্ষা হলে যাবা 5-5 পেয়ে যাবা। সো আমি ছোট্ট একটা তোমাদের ব্রেক দেই, আমরা ব্রেক শেষে ফেরত আসবো 7:40 তে, 7:40 PM এ। ওকে, 5 পাওয়া যাবে? হ্যাঁ ভাই, আমি 100% শিওর, আমি 100% শিওর। মোটামুটি আমাদের গুলো হচ্ছে খুবই কম্প্রিহেন্সিভ জিনিসপাতি ইনশাআল্লাহ দেওয়া থাকবে। আই হোপ এটার বাইরে তোমাদের খুব একটা কিছু আসলে পাওয়ার চান্স আসলে খুবই কম, খুবই লো। ইনশাআল্লাহ একদম যদি উল্টাপাল্টা কিছু না হয়, তাহলে এখান থেকে তোমরা সবই কমন পেয়ে যাবা। এন্ড বাংলাদেশের বোর্ড যেরকমই হোক, দেখা যায় যে 10টা বা 12টা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ পড়লে ওটাই হচ্ছে ঘুরে ফিরে সব জায়গায় থাকে, তাই না? তোমরাও দেখছো অল্প কয়েকটা জিনিস ঘুরে ফিরে সব জায়গায় দিতে থাকে। মানে এসএসসি লেভেলে অন্তত খুব বেশি ক্রিয়েটিভ জিনিসপাতি থাকে না। ক্রিয়েটিভ জিনিসপাতির জন্ম হয় হচ্ছে এইচএসসি থেকে। ক্রিয়েটিভ জিনিসপাতির জন্ম হয় কোথায়? এইচএসসি থেকে। এসএসসি তে ক্রিয়েটিভিটি আসলে দেখানো যায় না, ক্রিয়েটিভিটি থাকে না। সো তোমাদের ওগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নেই, বা কোনো আমি আসলে কোনো সমস্যার কোনো কারণ দেখি না। তো তোমরা দিও না। তোমাদের অ্যাপে আই হোপ আমি এই যে ক্লাস শেষে বলে দিব, হয়তো অ্যাপে আজকে অলরেডি হয়ে যাওয়ার কথা আপলোড, কেন হয় নাই আমি আসলে জানি না। আমি একটু খবর নিব যে আপলোডটা কেন হয় নাই। সো তবে সাজেশন যদি তোমরা হচ্ছে নাও, তাও তোমাদের একটু ভালো মতো পড়তে হবে। তোমাদের অনেকের পড়াশোনার অবস্থা ভয়ঙ্কর খারাপ, যেমন তোমাদের একজন সাজেশন বানানটা লিখছো এইভাবে, আই বিলিভ, আই সোয়ার ভাই, মানে আমি এক ফোঁটা মিথ্যা বলতেছি না। তোমাদের একজন কমেন্ট বক্সে লিখছে সাজেশন বানান, এবং সে 50-60 বার কপি করছে একটা মেসেজ, ভাইয়া সাজেশন কিভাবে পাবো, অ্যাপে কোথায় পাবো? সে 50 বার সে কপি করছে, প্রত্যেকবার হচ্ছে গিয়ে তার বানান হচ্ছে এইটা। ভাইয়া তুমি পৃথিবীতে যেই সাজেশনই পড়ো না কেন, তোমার যদি কোশ্চেনও দিয়ে দেওয়া হয়, আমি তোমাকে নিয়ে খুবই ভয় আছি, বিশ্বাস করো। যদি তোমাকে কোশ্চেনও দিয়ে দেওয়া হয়, তারপরে তোমাকে দিয়ে কি হবে আই এম নট শিওর। তোমার মার্ক কিরকম হবে আমি আসলে শিওর হয়ে বলতে পারতেছি না ভাইয়া, কারণ সাজেশন বানান এটা আমি আমার জীবনে প্রথমবারের মতো দেখছি, এবং দেখে আমি খুব ট্রমায় পড়ে গেছি, আমি খুব মানসিক দুশ্চিন্তায় পড়ে গেছি, আমার ভয় হচ্ছে, আমার শরীরে কাটা দিচ্ছে, কাটা কাটা দিয়ে উঠতেছে আমার এই বানান দেখে। সো আমি খুব ভয় আছি তোমাদের এই, মানে তোমাদের কয়েকজনের ইংরেজি বানান দেখেই আমি ভয় আছি যে কি হবে, আমি কি করবো, এদের নিয়ে কি করা যাবে। ওকে, যাই হোক, তারপরে হচ্ছে এই শব্দগুলো শেষে উইথ বসে। তো খুব বেশি আসলে আমি যাচ্ছি না, আরেকটা আমরা প্র্যাকটিস কোশ্চেনে চলে যাই, একটা প্র্যাকটিস কোশ্চেন করে এক্সারসাইজ কোশ্চেন করি, এক্সারসাইজ কোশ্চেন করে আমরা আসলে ট্যাগ কোশ্চেনে যাই, যেটা রুল আছে, যেটা আমরা করি। ও তোমাদের জন্য আজকের ক্লাসে একটা গ্রামার কুইজ দিব তোমাদের। আমি আজকে ফেসবুকে অনেক মজার একটা কুইজ দেখছি, এই কুইজটা আমি তোমাদেরকে দিব। সো তোমরা একটু অ্যানসার করার ট্রাই করবা। ওকে, কুইজটা একটু অ্যানসার করার ট্রাই করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, যে যারা যারা পারবে, যারা যারা এক্সপ্লেইন করে করতে পারবে, তাদের নাম আমি পরের ক্লাসে আমি আমার হচ্ছে গিয়ে এই যে ক্লাসের ভিতরে তাদের নাম নিয়ে আমি কি শাউট আউট দিব। হ্যাঁ, আচ্ছা, তো আসো এটা দেখি। বাংলাদেশ ইজ আ পুয়ার কান্ট্রি ড্যাশ আপ পার ক্যাপিটা অ্যানুয়াল ইনকাম অফ অ্যাবাউট 4000 টাকা। এখানে টাকসা লিখছে, এটা আসলে টাকা হবে, টাকসা না, শব্দটা হবে টাকা।
বাংলাদেশ ইজ আ পুয়ার কান্ট্রি ড্যাশ আ পার ক্যাপিটা অ্যানুয়াল ইনকাম অফ অ্যাবাউট 4000 টাকা। খুবই কঠিন একটা সেন্টেন্স মনে হচ্ছে, তাই না? খুবই কঠিন একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটার মিনিং কি? এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে বাংলাদেশ একটা গরিব কান্ট্রি, এবং কেন গরিব? কারণ বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে মাত্র 4000 টাকা। সো সেন্টেন্সের এই পুয়ার কান্ট্রি পার্টের সাথে আমি সেন্টেন্সের এই সেকেন্ড পার্টের কানেকশন করতেছি। তুমি যখন সেন্টেন্সের দুইটা পার্টের কানেকশন করো কোনো প্রিপোজিশন দিয়ে, তাহলে তুমি যেই প্রিপোজিশনটা হচ্ছে ইউজ করো এটা হচ্ছে উইথ। ভাইয়া বুঝি না, একটু বুঝায় দেন। আমার এই সেন্টেন্সটা কি বলা আছে একটু ভালো করে খেয়াল করো। সেন্টেন্সটায় বলা আছে দুইটা তথ্য। এক নাম্বার তথ্য, বাংলাদেশ হচ্ছে একটা গরিব কান্ট্রি, বাংলাদেশ ইজ আ পুয়ার কান্ট্রি, সুন্দর কথা। দুই নাম্বার ইনফরমেশন হচ্ছে বাংলাদেশের পার ক্যাপিটা অ্যানুয়াল ইনকাম হচ্ছে 4000 টাকা, বাংলাদেশের জিডিপি 4000 টাকা। এখন এই দুইটা তথ্য একটা সেন্টেন্সেই আছে। সো দুইটা আলাদা আলাদা ইনফরমেশন তুমি যখন একটা সেন্টেন্সে ঢুকাও এবং তোমাকে বলে দেয় যে কোনো একটা প্রিপোজিশন দিয়ে, এই যে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এই ব্ল্যাঙ্কে তোমার কোনো প্রিপোজিশনই বসাইতে হবে, তাই না? তুমি জানো এখানে কোনো একটা প্রিপোজিশন লিখতে হবে, একটা প্রিপোজিশন এই দুইটা তথ্যকে জোড়া লাগাবে। যদি এরকম হয় কোন প্রিপোজিশন দুইটা তথ্যকে জোড়া লাগাচ্ছে, দুইটা ইনফরমেশনকে জোড়া লাগাচ্ছে, ওই প্রিপোজিশনটা সবসময় উইথ হবে। সো অনেক বড় একটা সেন্টেন্সের মাঝখানে যদি দেখো তোমরা কোনো ফাঁকা জায়গা, তাহলে তোমরা বুঝতে পারো, তোমরা 80% ক্ষেত্রে শিওর থাকবে এখানে উইথ হবে, 80% ক্ষেত্রে দেখবা উইথই হচ্ছে। আচ্ছা, অ্যাজ কেন হবে না? অ্যাজ দিয়ে তুলনা বোঝায়। অ্যাজ দিয়ে, যেহেতু যেমন, অ্যাজ কথাটার মানে হচ্ছে যেমন, অ্যাজ দিয়ে তুলনা বোঝায়। অ্যাজ যদি বসাইতে তাইলে হয়তো বাংলাদেশ ইজ আ পুয়ার কান্ট্রি, বাংলাদেশ ইজ আ পুয়ার কান্ট্রি অ্যাজ আ পার ক্যাপিটা অ্যানুয়াল ইনকাম 4000 টাকা হইতো না। অ্যাজ এর সামনের অংশের সাথে পিছের অংশের কম্পারিজন হয়, অ্যাজ দিয়ে দুইটা পার্টের কম্পারিজন করে। সো অ্যাজ কখন হইতো? যদি বাংলাদেশ ইজ আ পুয়ার কান্ট্রি অ্যাজ ইট হ্যাজ পার ক্যাপিটা অ্যানুয়াল ইনকাম অফ 4000 টাকা। অ্যাজ এর পরে সাবজেক্ট দিতে হয়, অ্যাজ এর পরে অবশ্যই একটা সাবজেক্টকে বসাইতে হয়। উইথ এর পরে কোনো সাবজেক্ট না হইলেও চলে। দেখো এখানে কোনো সাবজেক্ট নাই, তুমি যদি এখানে অ্যাজ বসাইতে অ্যাজ এর পরে সাবজেক্ট দিতে হইতো। সো এইটাই খাতায় লিখে রাখো, অ্যাজ এর পরে সাবজেক্ট দিতে হয়, অ্যাজ এর পরে কোনো না কোনো সাবজেক্ট দিতেই হবে। আচ্ছা, অলদো পভার্টি এফেক্টস এভরিবডি, যদিও দারিদ্র সবার ক্ষতি করে, সবার উপর প্রভাব ফেলে, সবার উপরে তার ক্ষতিকর ইফেক্ট রাখে। ইট ইজ দ্য উইমেন হু আর দ্য ওয়ার্স্ট সাফারার, মহিলারা সবচেয়ে জঘন্য সাফার করে। যদিও দারিদ্র সবাইকেই ক্ষতি করে, সবাইকেই যন্ত্রণা দেয়, মহিলাদের ক্ষতি হয় সবচেয়ে বেশি। মহিলাদের ক্ষতি হয় কি? সবচেয়ে বেশি। ওয়েন আ গার্ল ইজ বর্ন ড্যাশ আ পুয়ার ফ্যামিলি, তুমি কোথায় জন্মগ্রহণ করছো, কোন পরিবারে জন্মগ্রহণ করছো, এইটা বুঝাইতে আমরা ব্যবহার করি বর্ন ইনটু। আমরা কি ব্যবহার করি? বর্ন ইন অথবা বর্ন ইনটু। আই ওয়াজ বর্ন ইন আ বেঙ্গলি ফ্যামিলি, আমি একটা বাঙালি পরিবারে জন্মাইছি। আই ওয়াজ বর্ন ইনটু আ বেঙ্গলি ফ্যামিলি, আমি একটা বাঙালি পরিবারে জন্মাইছি। সো তুমি কোন পরিবারে জন্মাইছো, কোন সমাজে জন্মাইছো, কোন দেশে জন্মাইছো, এইটা বুঝাইতে তুমি ব্যবহার করো বর্ন ইন অথবা বর্ন ইনটু। কি ব্যবহার করো? বর্ন ইন অথবা বর্ন ইনটু। আচ্ছা, সো ওয়েন আ গার্ল ইজ বর্ন ইন লিখে দেই আমরা। আরেকজন বলছে বিকজ হবে না। না ভাইয়া, বিকজ হবে না। তোমরা জানো বিকজ বসে কমপ্লেক্স সেন্টেন্সে, এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স না, এটা একটা সিম্পল সেন্টেন্স। সাহারা, কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ বসে। কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়? দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ফাইনাইট ভার্ব থাকে, তাই না? এটা তো জানো। দেখো তো এই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট আছে কিনা, দুইটা ফাইনাইট ভার্ব আছে কিনা? বিকজ এই সেন্টেন্সে হবে না। ওকে, ওয়েন আ গার্ল ইজ বর্ন ইন অথবা বর্ন ইনটু, যেটা ইচ্ছা। আমরা ছোটটা লিখতেছি, বর্ন ইন। ছোট জিনিস লিখতে ভালো লাগে, তাই না? কষ্ট কম হয়। ওয়েন আ গার্ল ইজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি, যখন একটা মেয়ে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করে, ইট ইজ নট রিগার্ডেড অ্যাজ আ হ্যাপি ইভেন্ট, এটা কোনো হ্যাপি ইভেন্ট হিসেবে ধারণা করা হয় না। কথাটার মানে কি? একটা মেয়ে যখন গরিব পরিবারে জন্মায়, ওই পরিবারের মা বাবারা খুশি হয় না, মা বাবাদের মুখে হাসি আসে না, তারা মিষ্টি বিলায় না, তারা আনন্দিত হয় না, তাদের কাছে এটা খুশির ঘটনা না। আচ্ছা, দে সেলডম থিঙ্ক, তারা খুব কমই ভাবে। সেলডম মানে খুবই কম। দে সেলডম থিঙ্ক দ্যাট সামথিং হার্ড টু স্কুল। তুমি যখন কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করো, তুমি যখন কোনো কিছুর ব্যাপারে চিন্তা ভাবনা করো, কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করো, তুমি ইউজ করো থিঙ্ক অফ। আই এম থিঙ্কিং অফ ডুইং দিস, আমি এই কাজটা করার চিন্তা ভাবনা করতেছি, আমি এই কাজটা করার চিন্তা ভাবনা করতেছি। আই এম থিঙ্কিং অফ ডুইং দিস। আই এম থিঙ্কিং অফ লিভিং শিখো এন্ড গোয়িং টু ইউএসএ, আমি শিখোতে ইউএসএ চলে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছি। সত্যি না মিথ্যা কথা? সত্যি না, টেনশন নিও না। সো তুমি যখন কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করো, সেটা হচ্ছে থিঙ্ক অফ। কোনো কিছুর ব্যাপারে চিন্তা করলে থিঙ্ক অ্যাবাউট, কোনো কিছু নিয়ে চিন্তা করলে থিঙ্ক অফ, কোনো কিছুর ব্যাপারে চিন্তা করলে থিঙ্ক অ্যাবাউট। দে সেলডম থিঙ্ক অফ সামথিং হার্ড টু স্কুল, এখানে সামথিং হবে না, এখানে আসলে সেন্ডিং, এখানে শব্দটা হবে সেন্ডিং, প্রচুর ভুল করা আছে বানান। আচ্ছা, দে সেলডম থিঙ্ক অফ সেন্ডিং হার টু স্কুল, তারা খুবই কদাচিৎ ভাবে, তারা খুবই রেয়ারলি ভাবে যে মেয়েকে স্কুলে পাঠাইতে হবে। গরিব পরিবারের মেয়েদের স্কুলে পাঠায় না ভাইয়া, পাঠায় না। সো তারা খুবই রেয়ারলি মেয়েদের স্কুলে পাঠানোর কথা ভাবে। তোমাদের একজনকে একটু ব্লক মারতে হবে চ্যাট থেকে। ভাই বিকজ অফ দিয়ে কারণ বুঝাই, এখানে কি কারণ বুঝাইতেছে নাকি প্রুফ বুঝাইতেছে? আমি তোমাদেরকে বললাম একটা জিনিস বুঝায়, তারপরে কেন তোমরা গবেষণা করতে যাও ভাইয়া? যেটা বলতেছিলাম, দে সেলডম থিঙ্ক অফ সেন্ডিং হার টু স্কুল, তারা খুবই কদাচিৎ ভাবে যে মেয়েকে স্কুলে পাঠাবো। এলস স্টেজ ড্যাশ হোম, আমরা জানি হোমের সামনে সবসময় কি বসে? হোমের সামনে এক বসে, এটা আমরা জানি। হোমের সামনে সবসময় এক বসে। তাইলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? এটা জানতে পারলে আমরা সেন্টেন্সটা বুঝতে পারবো, প্রিপোজিশনটা বুঝতে পারবো। তার আগে আমরা বুঝতে পারবো না। এখানে আমি শিওর তোমরা 90% মানুষ এই লাইনটা বুঝো নাই, আমি যা বুঝাইলাম বুঝো নাই, আমি বুঝাই দিচ্ছি। দে সেলডম থিঙ্ক অফ সেন্ডিং হার টু স্কুল এলস স্টেড এট হোম, তারা খুবই কদাচিৎ ভাবে, তারা খুবই কদাচিৎ ভাবে মেয়েকে স্কুলে পাঠানোর ব্যাপারে। তারা যখন কোনো কিছুর ব্যাপারে ভাবে, তুমি যখন কোনো কিছুর ব্যাপারে ভাবো, এটা ইংলিশ হচ্ছে ইউ আর থিঙ্কিং অফ সামথিং। তুমি কোনো কিছুর ব্যাপারে ভাবলে এটা হয় থিঙ্কিং অফ সামথিং। তুমি কি করো? স্কুলে পাঠানোর ব্যাপারে ভাবো না। কি চিন্তা করো? তুমি চিন্তা করো মেয়ে বাসায় থাকবে। বাসায় থাকা, হোমে থাকা, বাসায় থাকা বা হোমে থাকা বুঝাইতে সবসময় এট হোম ব্যবহার করে। সবসময় কি ব্যবহার করে? এট হোম। হোমের সামনে সবসময় এট হয়, হোমের সামনে সবসময় কি হয়? এট হয়। আর কি হয়? ফ্রম হয়। হোমের সাথে শুধু দুইটা প্রিপোজিশন হয়, একটা হচ্ছে এট আর একটা হচ্ছে ফ্রম। ওকে, সো ওয়ার্ক এট হোম, বাসায় কাজ করো। ওয়ার্ক ফ্রম হোম, বাসা থেকে কাজ করো। সো হোমের সাথে দুইটা মাত্র প্রিপোজিশন হতে পারে, একটা হচ্ছে এট আর একটা হচ্ছে ফ্রম। ফ্রম এখানে হবে না, মিনিং মিলে না, তাহলে হবে এট। বাসায় থেকে ওই মেয়েটা কি কাজ করবে? বাসায় থেকে মেয়েটা ডাজ অড জবস অ্যারাউন্ড দ্য হাউস, বাসায় যত ছোটখাটো টুকিটাকি কাজ আছে সেই কাজগুলো করবে। অড জবস মানে কি? ছোটখাটো টুকিটাকি কাজ। শি ইজ অফেন ম্যারিড ড্যাশ এট দ্য এজ অফ 13, কারো বিয়ে দিয়ে দেওয়া, কাউকে বিয়ে দিয়ে দেওয়া, কাউকে বিয়ে করায় দেওয়া, এটা ইংরেজি হচ্ছে ম্যারি অফ। তুমি তোমার ছোট বোনের বিয়ে দিয়ে দিলা, ইউ ম্যারিড অফ ইওর ইয়ঙ্গার সিস্টার। তুমি যখন কাউকে বিয়ে দিয়ে দাও, এটা ইংলিশ হচ্ছে ম্যারি অফ। তুমি কাউকে বিয়ে দিয়ে দিলে ইংলিশ কি? ম্যারি অফ। ধরো তুমি তোমার বড় ভাইকে জোর করে বিয়ে দিয়েছো, ইউ হ্যাভ ম্যারিড অফ ইওর এল্ডার ব্রাদার। সো তুমি যদি একজন মানুষ যখন আরেকজন মানুষকে বিয়ে দিয়ে দেয়, এটা ইংরেজি হচ্ছে ম্যারি অফ। তুমি তোমার বড় ভাইকে জোর করে বিয়ে দিয়ে দিলে ইউ হ্যাভ ম্যারিড অফ ইওর এল্ডার ব্রাদার। ওকে, আর তুমি যদি কাউকে বিয়ে করো, এটা ইংরেজি কি? এটা হচ্ছে ম্যারিড টু। আই এম ম্যারিড টু অমুক, আমার অমুকের সাথে বিয়ে হয়েছে। চিন্তা করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তুমি কারো বিয়ে দিয়ে দিছো, ম্যারি অফ। তুমি কাউকে বিয়ে করছো,
ম্যারিড টু, আই এম ম্যারিড টু মিস্টার, ধরো তোমাদের ভিতরে একজন মেয়ে, তার মাত্র বিয়ে হয়েছে, সে সব জায়গায় যে কি বলবে, আই এম ম্যারিড টু অমুক, আমার সাথে অমুকের বিয়ে হয়েছে। তুমি কাউকে বিয়ে করলে ম্যারি টু, তুমি কাউকে বিয়ে দিয়ে দিলে এটা হচ্ছে ম্যারি অফ। ওকে, আচ্ছা, ম্যারিড অফ। আচ্ছা, টু বসে কোথায় বললামই ভাই, তুমি যদি কাউকে বিয়ে করো তাই হবে ম্যারিড টু। আই এম ম্যারিড টু মিসেস অমুক, আমার মিসেস অমুকের সাথে বিয়ে হয়েছে, তখন হবে ম্যারিড টু। আচ্ছা, সো প্রিপজিশন আসলে আর কিছু নাই, প্রিপজিশন এগুলো যেগুলো আছে সেগুলো ঘোড়ার ডিম। তোমাদের যেটা করতে হবে, তোমাদের অ্যাকচুয়ালি আমি যে একটা তোমাদের ছবি তুলে দিব, ছবি তুলে আমি তোমাদের গ্রুপেও চাইলে পোস্ট করে দিতে পারি। যেটা করবো, তোমাদের ওইটা মুখস্থ করে ফেলতে হবে 5 দিন, তোমরা 5-6 দিন লাগবে মুখস্থ করতে, মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে ফেলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আজীবন 5-এ 5 পেয়ে যাবা। আর কোনোদিন নিজেও টেনশন নিবা না, আমাকেও টেনশন দিবা না, মা বাবাকেও টেনশন দিবা না। আজীবন বলতে কতদিন? তোমাকে এখন যে লিস্টটা দিব, তুমি যদি মুখস্থ করো, তুমি বিশেষ পরীক্ষা পর্যন্ত তোমার আর কোনোদিন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে চিন্তা করতে হবে না। কোনোদিন তোমার এটা নিয়ে কোনো সমস্যা ফেস করতে হবে না। একবার পড়বা আজীবন মনে থাকবে, একবার পড়বো আজীবন মনে থাকবে। আমার পরে সেটা আসে, সেটা হচ্ছে ট্যাকটিকের ফেসবুক নাইটটা জোর জুড়ে দিয়ে লাগতেছে, টাইম লাগতেছে। তুমি আমরা তারপর আমরা এগুলো কিভাবে করি, ইংলিশে আমরা কিভাবে করি। সো ইংলিশে আমি একটা ট্যাগ কোশ্চেনের উদাহরণ দিই। যেমন ধরো একটা সেন্টেন্স আমি লিখলাম, হি ইটস রাইস, হি ইটস রাইস, কমা, ডাজন্ট হি